আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মশার অত্যাচারে অতিষ্ঠ, যেখান দিয়েই যাই সেখান দিয়েই শুধু কামড় দেয়। আচ্ছা, যাই হোক, তার কাজ সে করে, আমার কাজ আমি করি। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ে অলরেডি আমরা শুরু করে দিয়েছি গত ক্লাসেই। তো দ্বিতীয় অধ্যায়ের কিছু অংশ আমরা পড়ে ফেলেছি। আজকে পরবর্তী অংশগুলো থেকে কিছুটা পড়ব। প্রথম অধ্যায়টা পড়তে আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলেছিলাম, এজন্য আশা করব দ্বিতীয় অধ্যায়টা অত বেশি সময় না নিলেও কিছুটা যেন কমিয়ে আনা যায়। কারণ এভাবে যদি একটা অধ্যায় শেষ করতে আমরা মাসখানেক শেষ করে দেই, তাহলে দেখা যাবে যে বছর শেষ হতে বছর শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের বই আর শেষ হবে না পড়া। তাই আমরা খুব দ্রুত একটু আগাবো, আর আমার সাথে সাথে তোমরাও আগাবে আমি আশা করি। তো চলো শুরু করে দেই দ্বিতীয় অধ্যায়। একবারই কীভাবে পেয়ে গেলাম। আচ্ছা, আমরা গত ক্লাসে এ পর্যন্ত পড়েছিলাম মিওসিসের সংজ্ঞা বা মিওসিস কাকে বলে, কিভাবে হয়, প্রক্রিয়াটা না ঠিক কাকে বলেই বলা যায়, কাকে বলে, তারপরে ক্রোমোজোমের বিভাজন কয়বার ঘটে, নিউক্লিয়াসের বিভাজন কয়বার হয়, এসব সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকের পরবর্তী অংশটুকু অর্থাৎ মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ইম্পর্ট্যান্ট না এমন কিছু নাই, সত্যি কথা যেটা। তো সবই আমাদের পড়তে হবে। তো মাইটোসিসের বৈশিষ্ট্য আমাদের গতে আসে অনেক সময়, যে মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো, অথবা মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে লিখো, অথবা মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো লিখো, তাহলে এটা খ নাম্বারে বা গ নাম্বারে আসতে পারে। প্রথম বৈশিষ্ট্যটা কি? মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। আচ্ছা, দেহকোষ বলতে যে কোষগুলো আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করে, অর্থাৎ বড় হতে সাহায্য করে। কারণ বড় হলে কি আমরা শুধু লম্বাই হই তা না, কিন্তু বড় হলে আমাদের শারীরিকভাবে বিভিন্ন চেঞ্জ আসে। তার মধ্যে একটা আছে যে আমাদের ওজন বৃদ্ধি পায়। তো ওজন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধরো লম্বা তো হচ্ছেই, আবার ছোটোবেলার চেয়ে স্বাস্থ্যটাও একটু ভালো হচ্ছে। তো এইসব কেন হয়? এসব হচ্ছে দেহকোষের কারণে হয়। আর এই দেহকোষে এই ঘটনা ঘটাতে কে সাহায্য করে? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। দেখো, মাইটোসিসে একবার বিভাজিত হয় মাতৃকোষের নিউক্লিয়াসটি। 3 নম্বর হচ্ছে মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন। আমি কিন্তু তোমাদের যখন মাইটোসিসের সংজ্ঞা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে মায়ের কাছে যা থাকবে হুবহু তার ছায়ের কাছে চলে যাওয়াটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মূল কথা। অর্থাৎ মায়ের কাছে দুটো থাকলে অর্থাৎ অপত্য কোষ, বাচ্চা কোষ যেটা, অথবা চারা কোষ যেটা আমরা গাছের ক্ষেত্রে বলতে পারি, চারা গাছ, সেক্ষেত্রে আমি বুঝিয়েছি চারা কোষ, অর্থাৎ ছোট কোষ যেটা আছে তার মধ্যে যেতে পারে, ঠিক ততটুকুই যাবে। মায়ের কাছে দুটো থাকলে ছায়ের কাছেও দুটো যাবে, মায়ের কাছে 4টি থাকলে ছায়ের কাছেও 4টি যাবে। এটাই হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ার মূল কথা। তো মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন, অর্থাৎ গুণাবলীটাও ঠিকই যাবে। গুণাবলী বলো, ভালো গুণ বলো, খারাপ গুণ বলো, সব সেমই যাবে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষ হচ্ছে নতুন সৃষ্ট কোষগুলি, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ মায়ের কাছে যা থাকবে বাচ্চার কাছেও ঠিক তাই থাকবে। এ ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। একই কথা এখানে যা বলেছে এখানেও তাই বলেছে, একটু অন্যভাবে বলেছে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। আমি এখানেই তোমাদেরকে এই কথাটা বলে দিয়েছিলাম গত ক্লাসে, এই যে এখানে মাইটোসিসটা বোঝাতে গিয়ে আমি তোমাদেরকে বলেছিলাম যে মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজনও বলা হয়। সমীকরণ মানে হচ্ছে দুই পাশেই সমান হবে, অর্থাৎ আমি তোমাদেরকে উদাহরণ দিয়েছিলাম যে আমরা ডান পক্ষ সমান বাম পক্ষ অঙ্কের ক্ষেত্রে করি, অর্থাৎ বাম পক্ষ যা থাকবে ডান পক্ষকেও তাই হতে হবে, অথবা ডান পক্ষ যা দেওয়া থাকবে বাম পক্ষকেও তাই করতে হবে, প্রমাণ করতে হবে। এই মাইটোসিস কোষ বিভাজনটাও হচ্ছে তাই, মাতৃকোষে যা থাকবে অপত্য কোষেও তাই থাকবে বা তাই সৃষ্টি হবে।
যেহেতু দুটো কোষেই সমান সমান থাকবে তাই এটাকে বলা হচ্ছে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এখন আমরা দেখি মাইটোসিস কোথায় হয়। দেখো, মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। আচ্ছা, দেহকোষ বারবার বলছে, তো এই দেহকোষটা আসলে কি এটা সম্পর্কে আমাদের জানতে হবে। মানে দেহকোষটা কি এটা আমি তোমাদের বলেছি, দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পাওয়া জীবের। কিন্তু তাহলে যেহেতু দেহকোষ করছে, নিশ্চয়ই আরেকটা কোষ আছে। তো কোষ মূলত দুই প্রকার, একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। যেটা জনন কার্যে সাহায্য করে, অর্থাৎ প্রজননে সাহায্য করে, অর্থাৎ জীবের বংশবৃদ্ধিতে সাহায্য করে, সেটাই হচ্ছে জনন কোষ। আর যে কোষটা জীবের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে সেটা হচ্ছে দেহকোষ। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, বর্ধনশীল মানে হচ্ছে যে অংশটা বৃদ্ধি পায়, সেই অংশটাকেই বলা হচ্ছে বর্ধনশীল। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। আবার বলছি, প্রাণীকোষের দেহকোষে, দেখো প্রাণীদেহের দেহকোষে অর্থাৎ প্রাণীদের দৈহিক বৃদ্ধিতে ভ্রূণের পরিবর্ধনের সময়, ভ্রূণ সেটা প্রাণীর ক্ষেত্রেও হতে পারে, প্রাণীর ক্ষেত্রেই তো ভ্রূণ হবে, প্রাণীর ভ্রূণ অর্থাৎ একেবারে মানে সেটা মানুষ হতে পারে, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই হতে পারে। পৃথিবীতে তার অস্তিত্ব জানান দেওয়ার প্রথম অবস্থাটাই হচ্ছে ভ্রূণ। ভ্রূণের পরিবর্ধনের সময়, পরিবর্ধনটা হচ্ছে বিভিন্ন স্টেজ যে সে চেঞ্জ করে, এই চেঞ্জটাই হচ্ছে পরিবর্ধন। নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়। আচ্ছা, তাহলে দেখো এখানে আছে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। দেখো, এতক্ষণ আমরা জানলাম যে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে আর বা কোথায় মাইটোসিস হয়, আর এখন জানবো হচ্ছে কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না। প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে, অর্থাৎ স্নায়ুতন্ত্রে। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না। আবার বলছি, প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না। তাহলে কোথায় কোথায় ঘটে সেটাও আমরা জানলাম, কোথায় কোথায় ঘটে না সেটাও আমরা জানলাম। কিন্তু এখন আমি তোমাদেরকে একটা চোরাই বুদ্ধি শেখাতে পারি। কারণ যেহেতু এত কিছু মনে রাখা আসলে বছর শেষে দেখা যাবে আমাদের গোজামিল লেগে যাচ্ছে, সেজন্য আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি যে কাজটা করতাম, যে যদি দেখি যে সিমিলার কিছু আছে তাহলে যে কোনো একটা পড়তাম, মানে যে কোনো একটা পড়লেই আরেকটা কভার হয়ে যেত। যেমন ধরো এখানে হচ্ছে কোথায় ঘটে না, আর এখানে বলেছে কোথায় ঘটে, তার মানে যে কোনো একটা পড়লেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। ধরো আমি ঘটনা পড়বো, যেহেতু ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে ছোট আছে, তাহলে ঘটনা কি কোথায় কোথায় ঘটে না, এই ঘটনাটা পড়লাম। তারপর আমার প্রশ্ন যদি দেয় যে নিম্নের কোনটিতে মাইটোসিস বিভাজন ঘটে, এগুলির মধ্যে যদি একটাও না থাকে, অথবা এগুলির মধ্যে তিনটা থেকে আরেকটা ভিন্ন একটা থাকছে, তাহলে ভিন্নটাই তো যেখানে ঘটবে সেটা। আমি কি বোঝাতে পারছি? তোমরা না বুঝলে আমাকে আবার প্রশ্ন করবে জুম ক্লাসে। আমি তোমাদের বলি যে কোনো একটা তোমরা পড়বে, পড়ার সংখ্যা একটু কমিয়ে দিচ্ছি, চোরাই বুদ্ধি। যে কোনো একটা তোমরা পড়বে, যেহেতু এটা একটু ছোট আছে, কোন কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে না, তাহলে আমরা এটুকুই পড়ি। এইটুকু বাদ দিয়ে যেটাই দেখ না কেন সেটাতেই মাইটোসিস তাহলে বিভাজন ঘটবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, তো মাইটোসিস বিভাজন কোষ পদ্ধতি, এটা আসলে একটু লেন্দি। আজকে এতটুকু ইন্টারফেস পর্যন্ত পড়ব। মাইটোসিস বিভাজনটি দুটি পর্যায়ে সম্পন্ন হয়। প্রথম পর্যায়ে নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক পদ্ধতি, অর্থাৎ একের পরে 2 যাবে, 2-এর পরে 3, এভাবে 1 2 3 4 5, যেহেতু 5টা স্টেজ এটার, তাই 5 পর্যন্ত গেলাম। কিন্তু কখনোই 1-এর পরে 3 বা 1-এর পরে 4 হবে না।
যে প্রথম পর্যায়টা সম্পূর্ণ হলো, এরপরে মানে লাফ দিয়ে 3 নম্বর পর্যায়ে চলে গেলো, এটা কিন্তু কোনো দিনই হবে না। একেবারে একের প্রথম পর্যায়ের পর দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়ের পর তৃতীয়, তৃতীয়র পর চতুর্থ, চতুর্থের পর পঞ্চম, এভাবে ধারাবাহিকভাবে সম্পন্ন হবে। প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে বলা হচ্ছে ইন্টারফেজ। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষটির কিছু প্রস্তুতিমূলক, যেমন ধরো আমরা যখন ক্লাস নিব তার আমাদের একটা প্রিপারেশন আছে, তোমাদেরও একটা প্রিপারেশন আছে। তো এই যে প্রিপারেশনটা নেওয়া ক্লাস শুরু হওয়ার আগের এই দশাটা কি বলা হচ্ছে ইন্টারফেজ দশা। ঠিক আছে, তো আজকে আমরা এতটুকুই পড়বো, আজকে আর পড়বো না। আগামী ক্লাসে আমরা ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের 5টা ধাপ তো একসাথে পড়া আমাদের পক্ষে আসলে একটু কঠিনই হয়ে যাবে। তো আমরা 2টা বা 3টা করে ভাগ করে নিব, হয় প্রথম দিন 3টা পড়বো, নয় প্রথম দিন 2টা পড়বো। তো এরকম করে ভাগ করে নিব। আজকে আমাদের তাহলে পড়া হলো মাইটোসিসের বৈশিষ্ট্য, মাইটোসিস কোথায় হয়, মাইটোসিস কোথায় হয় না, মাইটোসিস কোষ বিভাজন কয়টি পর্যায়ে সম্পূর্ণ হয়, ইন্টারফেস দশা কাকে বলে, এ পর্যন্তই। ঠিক আছে, আল্লাহ হাফেজ।